হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 13 হোয়াট ইজ ইউআরএল স্ট্রাকচার ইন এসইউ। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা আমরা 13 এর মধ্যে কি দেখব, যে এসইউর মধ্যে ইউআরএল স্ট্রাকচারের বিষয়টা কি সেই বিষয়টা আজকে আমরা জানবো। এখন আমাদের এখানে ইউআরএল স্ট্রাকচার ছাড়াও আমরা আগের ক্লাসগুলোর মধ্যে যে এসইউর কি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনারা চ্যানেল সার্চ দিয়ে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ই কমার্স স্টোর বা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়, ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি যে আপনার এলিমেন্টর প্রো ফ্রি ভার্সনের উইজেট গুলো জানতে চান, তার উপরে ভিডিও আছে, আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু আমার এখানে এই যে এসইউ, তারপরে ই কমার্স, ইলমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করি। তাহলে আজকে বলছি কি, এখানে আমরা কি জানবো, আমাদের এসইউ এর মধ্যে যে এখানে ইউআরএল স্ট্রাকচারের বিষয়টা কি সেই বিষয়টা জানবো। তো এখান থেকে এই ইউআরএল স্ট্রাকচারের বিষয়টা কি সেটা ধরুন আমার এখানে সুন্দরভাবে লেখা আছে, আমি একটু পড়ি। তাহলে এখানে কি ইউআরএল এর ফুল মিনিংটা কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, হলো একটি ওয়েব পেজের ঠিকানা যা ব্রাউজারে টাইপ করে নির্দিষ্ট ওয়েবসাইট বা ওয়েব পেজ খোঁজা হয়। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে একটি ভালো ইউআরএল স্ট্রাকচার ওয়েবসাইটের র্যাঙ্কিং বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ইউআরএল স্ট্রাকচার হলো ওয়েবসাইটের লিঙ্কের ফরম্যাট, যা সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারীদের জন্য লিঙ্কটিকে সহজ ও অর্থবোধ করে তোলে। একটি ভালো ইউআরএল স্ট্রাকচার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং বাড়াতে সাহায্য করে এবং ইউজার এক্সপিরিয়েন্স উন্নত করে। বাস, তাহলে এখন আমরা এটুকু পরে কি বুঝতে পারলাম, যে ইউআরএল এর ফুল মিনিং হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো এইটা এখন আমাদের একটা ওয়েবসাইটের ক্ষেত্রে এখানে আমরা যে ওয়েব পেজগুলো তৈরি করি, আমরা যে পোস্টগুলো দেই, তো এখানে এই পেজ পোস্টের মধ্যে এখান থেকে তাছাড়া আমাদের ই কমার্স সাইট হলে যে এখানে আমাদের যে প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের ক্যাটাগরি থাকে, তো সেই ক্ষেত্রে এখানে আমাদের যে টোটাল একটা ওয়েবসাইটের মধ্যে যে আমাদের যে লিঙ্কগুলো থাকে, ইউআরএল গুলো থাকে, তো সেটার স্ট্রাকচারটা মানে কি এখন যদি আমাদের সুন্দর হয়, তাহলে সেটা কি করে আমাদের এসইউ তে আমাদের কি করে, সেটা আমাদের সাহায্য করে, মানে এসইও তে আমাদের র্যাঙ্কিং এর ক্ষেত্রে সহযোগিতা করে। পাশাপাশি যে আমাদের যদি ইউআরএলটা ভালো হয়, তাহলে সেটা আমাদের ইউজার এক্সপিরিয়েন্স দিক থেকেও আমাদের কি করে উন্নত করে, মানে ইউজার এক্সপিরিয়েন্স দিক থেকে আমাদের ভালো হয়। তো এই বিষয়টা এখানে বলছে। তো এখন এই জিনিসটা একটু আমরা ক্লিয়ারলি বোঝার জন্য আমি যদি মনে করি আমি একটা আমার ওয়েবসাইটে চলে আসলাম, যেখানে জসিমঅনলাইন.com, আমি আমার এই সাইটটা চলে আসলাম। আসার পরে এখানে ধরুন এই যে শুরুতে আমরা যে সাইটের নামটা লিখি, তো এই যে উপরে আমরা এখানে এড্রেস বার আসার পর যেটা লিখি, এইটা আমাদেরকে এখানে যেটা আমরা বলি ডোমেন নেম, এইটা কিন্তু আমার এখানে এই যে যেটা ডোমেন নেম আমরা যেটা বলি, এইটা আমাদের এখানে কি ইউআরএল নেম, এটা হচ্ছে আমাদের ইউআরএল বা আমাদের কি ডোমেন নেম যেটা আমরা বলি, এটা হচ্ছে আমাদের মেইন ইউআরএলটা। তো এখন এই ইউআরএল এর মধ্যে এখান থেকে মানে ডোমেনের ভিতরে আমরা কি করি, এখান থেকে আমাদের যে হোস্টিং আমরা নেওয়ার পরে, ডোমেন হোস্টিং নেওয়ার পরে হোস্টিং এর ভিতরে কি করি আমরা, আমাদের একটা এখান থেকে যে হোস্টিং এর ভিতরে আমরা কি করি, আমাদের সমস্ত ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো একটা ফাইল আকারে আমাদের কি সেই হোস্টিং সার্ভারের মধ্যে আমাদের কন্টেন্ট গুলো রাখি। আর সেখানে কি করি, এই কন্টেন্টের মধ্যে আমাদের এখানে যে পেজ, পোস্ট, পাশাপাশি আদার্স অন্যান্য বিষয়গুলো থাকে। তো এখানে আসার পরে আমাদের এই ওয়েবসাইটে আসার পরে এখানে এই ধরনের উপরের যে পেজ গুলো আছে, পাশাপাশি এখানে বিভিন্ন প্রোডাক্ট আছে, পোস্ট আছে, তো এই বিভিন্ন বিষয়গুলোর কিন্তু আমাদের ইউআরএল আছে। তো এখন যেমন আমার এখান থেকে এই যে আছে আমার মেইন ইউআরএল আমার এখানে। তারপরে এখন যদি আমি উপরে এই যে পেজগুলোর মধ্যে আমি ধরুন এই যে ব্লগ, এই ব্লগ পেজে ক্লিক করলাম। বাস, এখন এই ব্লগ পেজে ক্লিক করার পরে এখন এই উপরে ধরুন আমার কিন্তু এই যে এখানে ইউআরএল চলে আসছে। তাহলে এখন আমার এখানে মেইন ইউআরএল এর পরে স্ল্যাশ দিয়ে এই যে ব্লগ, তাহলে এই ব্লগ নামে এখানে কিন্তু এখানে আমার একটা পেজ করা আছে, সেইটার ইউআরএল কিন্তু এটা। তারপরে এখন যদি মনে করেন আমি এই অ্যাক্সেসরিজ, এখানে আমি অ্যাক্সেসরিজ এর মধ্যে ক্লিক করি। বাস, অ্যাক্সেসরিজে ক্লিক করার পরে এই অ্যাক্সেসরিজ যে পেজটা আছে এইটার ইউআরএলটা কি, এই যে উপরে ধরেন যে এখানে এটা প্রোডাক্ট ক্যাটাগরি অফ অ্যাক্সেসরিজ, তাহলে এই পেজটা এখানে কি আছে, আমার একটা প্রোডাক্ট ক্যাটাগরি হিসাবে কিন্তু আছে। অ্যাক্সেসরিজ আমার পেজটা প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে পড়ছে এটা। তাহলে এখন আমার এখানে যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলার এখানে কি এটা ক্যাটাগরি পেজ হিসাবে কিন্তু আমার এই ইউআরএল এখানে শো করতেছে। তো এখন যদি মনে করেন আমি এখানে এই প্রোডাক্ট ক্যাটাগরির ভিতরে যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি, ধরুন আমি এই প্রোডাক্টটা ক্লিক করলাম। বাস, ক্লিক করার পরে কিন্তু আমার এই যে প্রোডাক্টের কিন্তু একটা লিঙ্ক চলে আসে। দেখেন এখানে আমার এই যে এখানে মেইন ইউআরএল এর পরে এই যে প্রোডাক্ট, তো এই প্রোডাক্টের পরে কিন্তু এখানে এই যে উপরে এইটুকু চলে আসছে। তো এই যে এখানে চলে আসছে, এটা কিন্তু আমার এই প্রোডাক্টের এখানে ধরুন ইউআরএলটা। তাহলে এখন যখন আমাদের প্রোডাক্টের ইউআরএল থাকবে, সেই ক্ষেত্রে আমাদের মেইন ইউআরএল এর পরে প্রোডাক্ট নামে এখানে থেকে এইভাবে থাকবে। তারপরে কিন্তু এখানে আমাদের এসইউ ফ্রেন্ডলি আমাদের ইউআরএলটা থাকতে হবে। তাইলে এইভাবে প্রোডাক্ট, তারপর আমাদের এখানে যে পেজ থাকবে, ক্যাটাগরি থাকবে,
এইগুলোর কিন্তু আমরা এখান থেকে ইউআরএলটা দেখাই। তো এখান থেকে এই যে ইউআরএল গুলো যেখানে তৈরি করা আছে, তো সেই ক্ষেত্রে আপনি যখন একটা সাইট তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনার এখানে পোস্ট পেজ বিভিন্ন ই কমার্স সাইটে প্রোডাক্ট থাকবে, তারপরে আপনার থাকবে, ক্যাটাগরি থাকবে, ট্যাগ থাকবে, এগুলো কিন্তু আপনার সুন্দর আপনার এসইও ফ্রেন্ডলি ইউআরএল থাকতে হবে আপনার সাইটটাকে র্যাঙ্কিং করার জন্য, পাশাপাশি ইউজার এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে অবশ্যই সুন্দর আপনার ইউআরএল আপনাকে ব্যবহার করতে হবে, ইউআরএল স্ট্রাকচারটা। তো এখন ধরুন এই যে আমরা এখান থেকে এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমরা যদি আবার এখানে আমার গুগল ডক্স আসি, আসার পরে ধরুন এখানে এই যে এসইও ফ্রেন্ডলি ইউআরএল স্ট্রাকচার কেমন হওয়া উচিত, যে আমাদের যে এসইও ফ্রেন্ডলি যে ইউআরএল এর স্ট্রাকচারটা কেমন হইব সেটা আমরা এখান থেকে দেখার জন্য ধরুন এই যে এখানে লেখা আছে সংক্ষিপ্ত ও অর্থপূর্ণ ইউআরএল। তাহলে আমাদের এসইও ফ্রেন্ডলি ইউআরএল এর মধ্যে এক নম্বরে কি ইউআরএলটা সংক্ষিপ্ত হইতে হবে এবং অর্থপূর্ণ হইতে হবে। তাহলে এখানে এই যে যদি এখানে ভুল, এই ধরুন ভুলের মধ্যে কি এই যে এখানে এইচটিটিপি দিয়ে এই যে একটা ইউআরএল দেওয়া আছে এরকম index.php আইডি দিয়া এরকম দেওয়া থাকে আমাদের কোন ইউআরএল, সেটা কিন্তু আমাদের এসইও ফ্রেন্ডলি ইউআরএল না, তো এটা ভুল ইউআরএল। তাহলে আমাদের এসইও ফ্রেন্ডলি ইউআরএল কোনটা, এই যে যেটা আছে সংক্ষিপ্ত ইউআরএল কোনটা, এই যে আমাদের এখানে এই যে এইভাবে লেখার পরে স্ল্যাশ দিয়ে এই যে বেস্ট এসইও টিপস। তাহলে এখানে আমাদের যখন কোন ইউআরএল আমরা তৈরি করব সেই ক্ষেত্রে এরকম আইডি এরকম থাকবে না, এটা ভুল ইউআরএল। তাহলে আমাদের এসইও ফ্রেন্ডলি ইউআরএল হিসেবে যে এইভাবে আমাদের এখানে এই মেইন ইউআরএল এর পরে এই যে এইভাবে শুধু খালি এখানে ধরুন এই যে ড্যাশ দিয়া এরকম ড্যাশ ড্যাশ দিয়ে এইভাবে আমাদের কি থাকবে, কিওয়ার্ডটা থাকবে আমাদের এসইও ফ্রেন্ডলি ইউআরএল হিসেবে। এটা হচ্ছে একটা বিষয়। তারপরে এটা কেন করতে হয়, সংক্ষিপ্ত ইউআরএল সহজে মনে রাখা যায়, সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারী উভয়ের জন্য বোঝা সহজ হয়, এইটা হচ্ছে আমার এটা সুবিধাটা। বাস তারপর কিওয়ার্ড সংযুক্ত করা। তো এখন কিওয়ার্ড সংযুক্ত করার বিষয়টা কি, এই যে এখান থেকে যদি আমরা এই যে ভুলের মধ্যে যাইছে কি, যদি আপনি এইভাবে আপনি তৈরি করেন এটা কিন্তু ভুল। তার সঠিক কোনটা, যে কিওয়ার্ড সংযুক্ত করার মধ্যে এই যে এইভাবে দেওয়ার পর এসইও ফ্রেন্ডলি ইউআরএল টিপস এইভাবে থাকতে হবে। এই বিষয়গুলো আপনি একটু দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তারপর এখানে এই যে কেন কিওয়ার্ড ইউআরএল এ থাকলে র্যাঙ্কিং ইতিবাচক প্রভাব ফেলে, ব্যবহারকে সহজে বুঝতে পারে পেজের বিষয়বস্তু। তারপরে কি 3 নম্বরে স্টপ ওয়ার্ড পরিহার করা। যে স্টপ ওয়ার্ড পরিহার করা কোন জিনিসটা বুঝাচ্ছে, এই যে ভুলের মধ্যে দেখেন এই যে এখানে এই যে এইভাবে যদি থাকে, এই যে এইভাবে ধরুন আপনার এখানে বড় আপনি যদি দেন স্টপ ওয়ার্ড আপনার এটা থাকে, তাহলে কিন্তু এটা পরিহার করতে হবে। সেই ক্ষেত্রে সঠিক কোনটা, এই যে এখানে এইভাবে থাকতে হবে বেস্ট এসইও টিপস। তা আপনি যে এই বেস্ট এসইও টিপস এর পরে যে ইউ শুড নো তারপরে এটা আগে দি থাকে, মানে এরকম থাকলে আপনার এটা ভুল। সেই ক্ষেত্রে আপনি এটাকে একটু শর্ট করে আপনি স্টপ ওয়ার্ড বাদ দিয়ে আপনাকে মেন ওয়ার্ড গুলা দিয়ে আপনার এখানে কি করতে হবে, আপনাকে এটা তৈরি করতে হবে, আপনি লিঙ্কটা তৈরি করতে হবে। বাস এখন এটা আমরা দেখলাম। তারপরে এখানে কি বলছে, অপ্রয়োজনীয় শব্দ বাদ দিতে হবে, অপ্রয়োজনীয় দি আছে ইউ শুড নো এগুলো অপ্রয়োজনীয় শব্দ, এগুলো বাদ দিতে ছোট করতে হবে, পড়তে সুবিধাজনক হয়। তারপর এখানে কি আছে, হাইপেন ব্যবহার করা। তাহলে হাইপেন ব্যবহার করার ক্ষেত্রে এখানে ভুলের মধ্যে কি, যে আমরা দেখা গেছে এখানে ইউআরএল তৈরি করার ক্ষেত্রে এই যে এখানে ধরুন এই যে বেস্ট আন্ডারস্কোর এসইও আন্ডারস্কোর, মানে এই যেরকম আন্ডারস্কোর ব্যবহার না করা উচিত। মানে আমরা দেখা গেছে কোনো এরকম পোস্ট বা পেজের ক্ষেত্রে আমরা ইউআরএল এর ক্ষেত্রে কি করি, এরকম এই যে আন্ডারস্কোর ব্যবহার করি, তো সেক্ষেত্রে আন্ডারস্কোর ব্যবহার করা উচিত না, এটা বাদ দিতে হবে। তাহলে সঠিক কোনটা, এই যে এরকম ড্যাশ ড্যাশ ব্যবহার করতে হবে, তো এটা হচ্ছে সঠিক। তাহলে গুগল হাইফেনকে আলাদা শব্দ হিসেবে গণ্য করে, আন্ডারস্কোর নয়, আন্ডারস্কোর নয়, তো এই বিষয়টা বলছে। তারপরে ক্যাপিটাল লেটার এর চলা। তাহলে এখন আমাদের ইউআরএল এর ক্ষেত্রে ক্যাপিটাল লেটারকে অবশ্যই আমাদের এরা চলতে হবে। তাহলে এই পর্যন্ত যদি এরকম থাকে যে বেস্ট এসইও টিপস এরকম না দেয়, এই ছোট হাতে সবগুলো দিতে হবে আর হাইফেন সহকারে, এগুলো মনে রাখবেন। ছোট হাতের অক্ষর ব্যবহার ইউআরএল এ কনসিস্টেন্সি বজায় থাকে, কিন্তু কিছু সার্ভার ক্যাপিটাল লেটার আলাদা ইউআরএল হিসেবে বিবেচিত হতে পারে, এটা হচ্ছে আপনার অসুবিধাটা, এই আপনি যদি ক্যাপিটাল ব্যবহার করেন। তারপরে ডাইনামিক ইউআরএল এরিয়া চলা। তো আপনাদের ইউআরএল মনে করেন যে ডাইনামিক ইউআরএল যেমন কিরকম হয়, এই যে আপনার ধরেন এই যে এখানে দেখাচ্ছে যে ক্যাটাগরি এই যে আইডি বিভাগীয় ডাইনামিক ইউআরএল হয়, তো এগুলো এরা চলতে হবে। আর আমাদের ডাইনামিক বাদ দিয়ে আমাদের কি, আমাদের স্ট্যাটিক ইউআরএলটা আমাদের এসইও এর জন্য ভালো। আর স্ট্যাটিক ইউআরএল কোনটা, এই যেটা এটাই দেখাচ্ছে এখানে। তারপরে এইচটিটিপিএস ব্যবহার করা। তাহলে এখন ধরুন আমরা যদি এখানে ধরেন যে এইচটিটিপি ব্যবহার করি আমাদের ইউআরএল এর মধ্যে, সেটা কিন্তু সঠিক না। তা সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কি যে এইচটিটিপিএস এই ধরনের আমাদের কি করতে হবে, এখানে এই প্রোটোকল ব্যবহার করে আমাদের ইউআরএল এখানে কি করতে হবে, তো ইউআরএলটা আমাদের সাজাতে হবে। তো এই বিষয়টা বলছে এইচটিটিপিএস নিরাপদ এবং গুগল এটি পছন্দ করে, এসইও তে এইচটিটিপিএস বেশি অগ্রাধিকার পায়। এই কারণে আমরা অবশ্যই এইচটিটিপিএস এটা এসএসএল যুক্ত, এটা ধরুন সিকিউর থাকে। আর এইচটিটিপি এটা আমাদের সিকিউর না, এটা গুগল পছন্দ করে না, তো এই বিষয়টা বলছে এখানে। তাহলে আমরা অবশ্যই এই প্রোটোকলের ক্ষেত্রে আমাদের এইটা ব্যবহার করবো, এইচটিটিপিএস এটা। তারপর এখানে আমাদের ভালো ইউআরএল এর বৈশিষ্ট্য কি, ভালো ইউআরএল স্ট্রাকচারের বৈশিষ্ট্যগুলো কি, সংক্ষিপ্ত এবং অর্থপূর্ণ ইউআরএল ছোট এবং প্রাসঙ্গিক হতে হবে, মূল কিওয়ার্ড ব্যবহার করুন, এসইওর জন্য গুরুত্বপূর্ণ শব্দগুলো ইউআরএল এ রাখুন। তারপর হাইফেন ব্যবহার করুন, শব্দ আলাদা করতে আন্ডারস্কোর নয় বরং হাইফেন ব্যবহার করুন।
স্ট্যাটিক ইউআরএল ব্যবহার করুন। ডাইনামিক ইউআরএল যেমন আইডি এই যেরকম এড়িয়ে চলতে হবে, বরং অর্থবোধক ইউআরএল দিন। লোয়ার কেস ছোট হাতের অক্ষর ব্যবহার করুন, বড় হাতের অক্ষর ইউআরএল বিভ্রান্তি তৈরি করতে পারে। স্টপ ওয়ার্ড এড়িয়ে চলুন, এন্ড, দি, অফ এর মতো অপ্রয়োজনীয় শব্দ না রাখাই ভালো। এগুলো হচ্ছে বৈশিষ্ট্যগুলা। তারপরে ইউআরএল স্ট্রাকচার অপটিমাইজ করার সুবিধা কি? সার্চ ইঞ্জিন সহজে বুঝতে পারে, ক্লিক থ্রু রেট বাড়ায়, ইউজারদের জন্য সহজবুদ্ধ হয়, শেয়ার ও ব্র্যান্ড ভ্যালু উন্নত করে। তো এই যেখানে গেলে সুবিধাগুলো। তারপর লাস্টে কি লেখা আছে, এসইও ফ্রেন্ডলি ইউআরএল তৈরি করতে হলে তার সংক্ষিপ্ত, অর্থবোধক এবং কিওয়ার্ড সমৃদ্ধ হতে হবে। অপ্রয়োজনীয় ক্যারেক্টার ও স্টপ ওয়ার্ড এড়িয়ে চলুন এবং হাইফেন ব্যবহার করুন। শেষ কথা, এসইও ফ্রেন্ডলি ইউআরএল স্ট্রাকচার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন বাড়াতে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে। তাই ইউআরএল গঠন করার সময় সংক্ষিপ্ত, অর্থবহ, কিওয়ার্ড সমৃদ্ধ এবং স্ট্রাকচার রাখাই ভালো। তো এখানে এই যে বিষয়গুলো ধরেন এখানে লেখা আছে, এগুলা আপনারা ধরেন যে এখানে আমি ধরেন সার্চ করে আমি এই বিষয়গুলো পাইছি। তো সার্চ করার পরে গুগল বা চ্যাটজিপিটি থেকে সার্চ করে বিষয়গুলো নিয়ে সুন্দর করে সাজায় রাখছি। তারপর আপনাদের বিষয়গুলো আমি পড়ে একটু বুঝাই দিলাম যে অ্যাকচুয়ালি বিষয়গুলো কি। তো এখন এটা ধরেন আপনারা যদি একটু সার্চ দেন এসে যে হোয়াট ইজ ইউআরএল স্ট্রাকচার, আমি ধরেন এটা একটু কপি করে আমি তো চ্যাটজিপিটিতে সাধারণ আমি সার্চ দিলাম, এখানে লাস্টে লিখে দিলাম বাংলা, সার্চ দেন। এখন ধরেন যে আপনারা এখন চ্যাটজিপিটি থেকে যে আমি যেরকম লেখা রয়েছে আপনারা এখান থেকে চ্যাটজিপিটি থেকে ইজিলি পড়তে পারবেন, অথবা গুগল জেমিনি থেকে সার্চ দিলে হবে। বাস আমরা চ্যাটজিপিটি থেকে সার্চ দিলাম, এই দেখেন সুন্দরভাবে এখানে লেখা আছে বিষয়টাকে। তারপর আছে ফ্রেন্ডলি স্ট্রাকচারের গুরুত্ব কি, যে আমি যেগুলো পড়ছি ধরুন এই যে বিষয়গুলো সুন্দরভাবে লেখা আছে, এগুলো পড়বেন, আসে পড়লে আপনি ইজিলি বুঝতে পারবেন। এখন আমরা তো এটা ইউআরএল এই বিষয়টা জানলাম। বাস তারপরে কিন্তু এখানে যে আমাদের এই ইউআরএল এর পরে এখন আমরা জানবো যে এখানে আমাদের আরেকটা বিষয় যেটা কোনটা আছে, সেটা হচ্ছে আমাদের স্ল্যাগ। তো এই স্ল্যাগের বিষয়টা কি? তো স্ল্যাগের বিষয়টা কি এখানে কি লেখা আছে, এসইউতে স্ল্যাগ হলো একটি ইউআরএল এর শেষ অংশ যা নির্দিষ্ট একটি পেজ বা পোস্টকে নির্দেশ করে। এটি সাধারণত বাংলায় বলা যেতে পারে লিঙ্কের শেষ অংশ, যা সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারীদের বুঝতে সাহায্য করে যে পেজটি কি সম্পর্কে। বাস এখন এই জিনিসটা কি, এটা ধরেন আমি একটু বোঝার জন্য যদি আমার এখানে আমার সাইটে চলে আসে, এবার আসার পরে ধরেন এখন এখানে আমি যদি আমার এই সাইটটার মধ্যে আসি, আসার পরে এই যে সাইটটার মধ্যে এখানে ধরুন আমি ধরুন এখানে সাইটটা যদি এই যে এখানে কিন্তু আমার HTTPS এর পরে এটার মধ্যে কিন্তু www মানে আমার এই রুট ডোমেনটা কিন্তু আমার এটার মধ্যে নাই। এখানে যে রুট ডোমেনটা যেটা থাকে www 3w এটা কিন্তু নাই। তো এখন যদি আমি অন্য একটা সাইডে আসি, মনে করেন আমি অন্য একটা সাইডে আসলাম, ধরুন আমি লিখলাম health.com, আমি এই সাইটটা ধরুন আসলাম। আসার পর এখন যদি আমি এই সাইটটায় যাই, এই সাইটটা গেলে দেখবেন এর মধ্যে কিন্তু এই যে 3টা w আছে। তো এই যে এখানে এই যে রুট ডোমেন আছে, এইটা হচ্ছে রুট ডোমেন 3টা w। এই রুট ডোমেনের পরে এখানে এই যে অংশটুকু আছে, এই রুট ডোমেনের পরে যে অংশটুকু আছে এইটার বলা হয় মূলত কি স্ল্যাগ বলা হয়, এটার বলা হয় স্ল্যাগ, এই বিষয়টা বলছে। তো এখন ধরুন আমরা এখান থেকে স্ল্যাগের বিষয়টা জানলাম। তো এখন স্ল্যাগের বিষয়টা সম্বন্ধে আরো জানতে গেলে আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে এখানে ধরুন উদাহরণস্বরূপ নিচের দুটি ইউআরএল দেখুন। তাহলে ডিফল্ট ইউআরএল কোনটা, এইটা হচ্ছে ডিফল্ট ইউআরএল। তাহলে এখন এসইউ ফ্রেন্ডলি ইউআরএল স্ল্যাগ সহ কোনটা, এই যে এখানে ধরেন এক্সাম্পল দেওয়া বুঝেছে কি বেস্ট এসইউ টিপস। তাহলে আমাদের মেইন ইউআরএল এর পরে এই বেস্ট এসইউ টিপস মানে যেটা এই যে এটা থাকে ডিফল্ট ইউআরএল, এটার পরিবর্তে এই যে এখানে এই যে যেটা থাকে এটা হচ্ছে আপনার এখানে কি এসইউ ফ্রেন্ডলি ইউআরএল, যেটা এই স্ল্যাগ সহ এই কথাটা লেখা আছে। এখানে বেস্ট এসইউ টিপস হলো স্ল্যাগ, যা পোস্টের বিষয়বস্তু সম্পর্কে ধারণা দেয়। বাস তারপরে স্ল্যাগ এসইউ তে কেন গুরুত্বপূর্ণ, সহজ বোঝার মতো হয়, ইউজার এবং সার্চ ইঞ্জিন উভয়ই বুঝতে পারে, ক্লিন ও রিডেবল ইউআরএল তৈরি করে, ব্যবহারকারীর জন্য সহজ হয়, কিওয়ার্ডস অন্তর্ভুক্ত করা যায়, এসইও উন্নত করে, শেয়ার করা সুবিধাজনক, সংক্ষিপ্ত ও অর্থবোধক হয়। তারপর এসইও ফ্রেন্ডলি স্ল্যাগ তৈরির টিপস, সংক্ষিপ্ত স্পষ্ট রাখুন 5 থেকে 6 শব্দের মধ্যে, কিওয়ার্ড যুক্ত করুন, স্পেসের পরিবর্তে ড্যাশ ব্যবহার করুন, স্টপ ওয়ার্ড যেমন এন্ড, দা, অফ, এরান। তারপর বাংলা স্ল্যাগ দিয়ে ইংরেজি ব্যবহার করুন, যেমন বেস্ট এসইও টিপস এর পরিবর্তে সেরা এসইও পরামর্শ এড়ানো ভালো। বাস এই যে বিষয়গুলো আছে এটা মনে করেন তৈরি টিপস গুলো। এখন ধরুন আমরা এখান থেকে যদি এবার একটা সার্চ দিয়ে এসে আমরা এখানে চ্যাটজিপিটি সার্চ দিলাম হোয়াট ইজ স্ল্যাগ ইন এসইও, আমরা তো বাংলা এখন যদি সার্চ দিয়ে এসে আমরা চ্যাটজিপিটিতে এই যে এখানে সুন্দরভাবে কিন্তু এই যে স্ল্যাগতে হলো কি শেষের অংশ, যা নির্দিষ্ট একটা পেজ বা পোস্টকে শনাক্ত করে। তারপরে এই ধরনের এখানে এই যে এক্সাম্পলতে বুঝাই দিচ্ছে, এগুলো আপনারা দেখবেন, দেখলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন। যেগুলো আমি পড়লাম আমরা এখান থেকে সেম জিনিসগুলো চ্যাটজিপিটি বা আপনার গুগল থেকে সার্চ দিলো এই জিনিসগুলো পাবেন, পাওয়ার পরে এখানে সুন্দর করে মনে পড়বেন, তাহলে আপনি জিনিস বুঝতে পারবেন। যাই হোক, তাহলে আমরা ধরেন এখান থেকে স্ল্যাগটা কি সেটা আমরা জানলাম। তো তারপর তুমি এখানে বললাম যে আমার এই রুট ডোমেনের পরে যেটা থাকে এখানে এটা আমরা কি বলছি এখানে স্ল্যাগের বিষয়। তো এই স্ল্যাগের বিষয়টা ধরেন যে কি আমরা এটা ধরেন যে কি আমরা যখন এই অন পেজ এসইওর কাজ করব সেখানে কি আমরা এই স্ল্যাগ দিয়ে আমরা একটা ইউআরএল কিন্তু জেনারেট করব, মানে অন পেজ এসইও থেকে
কিন্তু এখন কিন্তু আমরা ধরেন যে এখানে কিন্তু অন পেজ এসইওর কাজ করতেছি না, কিন্তু এখানে আমরা করতেছি কি ইউআরএল স্ট্রাকচার নিয়ে, যেটা আমাদের টেকনিক্যাল এসইওর যে বিষয়টা, যে আমাদের কি যে ইউআরএল স্ট্রাকচারটা কিরকম হতে পারে, কিভাবে আমরা তৈরি করতে পারি। কিন্তু ইউআরএল অপটিমাইজেশনের বিষয়টা, স্ল্যাগের বিষয়টা আমরা ডিটেইলস জানবো আমাদের অন পেজ, যখন আমরা অন পেজ অপটিমাইজেশন করবো সেই ক্ষেত্রে। বাস এখন আমরা শুধু ইউআরএল স্ট্রাকচারের বিষয়টা আজকে আমাদের টেকনিক্যাল এসইওতে আমরা জানতেছি, যে আমাদের এখানে যে বিভিন্ন যে পোস্ট পেজ, তারপর আমাদের এখানে যে ই থাকে ই কমার্স সাইটের ক্ষেত্রে ক্যাটাগরি থাকে, পোস্ট থাকে, ট্যাগ থাকে, এখানে সেই ক্ষেত্রে এটার ইগুলো ইউআরএল স্ট্রাকচারটা কেমন হবে সেই ডিটেইলস বিষয়গুলো আমরা জানবো। তো এখান থেকে ধরুন আমরা তো এগুলো এখান থেকে পড়া জানলাম, এখন ধরুন আমি একটু ধরুন যে এগুলো একটু প্র্যাকটিক্যালি জানবো। তো জানার আগে এখানে ধরুন আমাদের যে ইউআরএল এর ক্ষেত্রে যে এখন আরেকটা বিষয় আছে ইউআরএল প্রিফিক্স। তো ইউআরএল এই প্রিফিক্সের বিষয়টা ধরুন যে কি, এখানে আমাদের এই ওয়েবসাইট আসার পরে এখানে ধরুন আমাদের যে কি আছে বিভিন্ন ধরনের আমাদের সাইডে এখানে বিভিন্ন ধরনের যে এখানে যে আমাদের হোম পেজ থাকে, ব্লগ পেজ থাকে, তারপর এখানে যে আমাদের কি থাকে যে এখানে ব্লগ পেজের মধ্যে ধরুন এখানে আর্কাইভ পেজের যে বিষয় থাকে, তারপরে পোস্টের বিষয় থাকে। তো এখানে ধরুন যে এই যে এরকম তারপরে ক্যাটাগরি বেস পেজ থাকে। তো এখানে ধরুন যে আমাদের সাইডে এখানে এই বিভিন্ন পেজের জন্য কিন্তু ধরুন যে এখানে বিভিন্ন ধরনের প্রিফিক্স আমাদের ব্যবহার করা হয়, যে প্রিফিক্সের সিস্টেম ব্যবহার করে বিভিন্ন পেজের জন্য। তো সেই ক্ষেত্রে এখন আমাদের এই ইউআরএল প্রিফিক্সের বিষয়টা, আমাদের এই ইউআরএল প্রিফিক্সের বিষয়টা কিভাবে আমরা যে সেট আপ করতে পারি আমাদের এখানে ওয়েবসাইটে, আমরা কিভাবে ইউআরএল প্রিফিক্সের বিষয়টা আমাদের এখানে যে সাইডের যে বিভিন্ন যে এখানে পেজের মধ্যে যে পোস্টের মধ্যে কিভাবে আমরা সেট করতে পারি সেই বিষয়টা আমরা এখন দেখবো। তো দেখার জন্য এখান থেকে ধরুন আমার সাইডের আমি কোথায় চলে আসবো, আমার সাইডের অ্যাডমিন প্যানেলে, মানে এটার ব্যাক এন্ডে চলে আসবো, আমরা তো ফ্রন্ট এন্ডে আছি। তাহলে ধরুন এটা যাওয়ার জন্য এখান থেকে ধরুন আমি এখানে আসি, আসার পরে ধরুন আমার সাইটটার নাম লেখা এখানে আমি কি লিখলাম wp-admin, তারপর আমি ইউজার নেম লিখি, পাসওয়ার্ডটা দিলাম, আমার সাইডে আমি অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। বাস আসার পরে এখন ধরুন আমার তো আমি কোথায় ঢুকলাম, এটা কিন্তু আমার একটা ই কমার্স সাইট, আমার ই কমার্স সাইটের আমি কোথায় ঢুকলাম, অ্যাডমিন প্যানেলে বা ড্যাশবোর্ডে ঢুকলাম। বাস এখন ধরেন যে কি আপনার এই যে ইউআরএল এর বিষয়টা কিন্তু যে এখন বিভিন্ন যে সাইটের উপর বেস করে কিন্তু বিভিন্ন ধরনের আপনার ইউআরএল বিষয়টা স্ট্রাকচারটা হয়। যেমন এখন আমার ই কমার্স সাইটের জন্য এখানে কিন্তু যে আমাদের ইউআরএল স্ট্রাকচারটা একরকম হবে, তারপরে ব্লগ সাইট থাকলে সার্ভিস সাইট থাকলে সার্ভিস সাইট বা ব্লগ সাইট থাকলে, তারপরে ধরেন যে এলএমএস মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আর ই কমার্স সাইটের ধরেন ইউআরএল স্ট্রাকচারটা কিন্তু অনেকটা সিমিলার থাকে, কিন্তু ব্লগ সাইট পাশাপাশি সার্ভিস সাইট ওই ধরনের সাইটের ক্ষেত্রে কিন্তু যে ইয়ার লেভেলটা ধরেন ইউআরএল স্ট্রাকচারটা কিন্তু একটু অন্যরকম থাকে। তো বিষয়টা কিরকম থাকে আমি একটু দেখাচ্ছি। যেমন আমার এখান থেকে আমার সাইটের এখানে ড্যাশবোর্ডে ঢোকার পরে এখন আমরা চলে আসবো কোথায়, এখান থেকে নিচে আসার পর আমরা সেটিং এ যাবো। তাহলে সেটিং এ আমরা এখান থেকে একটু নিচে আসি, আসার পর এই যে সেটিং থেকে আমরা কোথায় চলে যাবো, এই যে পার্মানেন্ট, আমরা এখান থেকে পার্মানেন্টে ক্লিক করি। বাস পার্মানেন্ট এখানে ক্লিক করার পরে এখন ধরুন আমার থেকে এই যে পার্মানেন্ট এখানে সেটিং এর মধ্যে এখানে ধরুন যে আমার এখানে কি করা আছে, এই যে পোস্ট নেম এটা সেটিং করা আছে এখানে। তো এখানে এই যে পোস্ট নেমের আগে যে উপরের যে পার্মানেন্ট স্ট্রাকচার এই বিষয়গুলোকে একটু আমরা জেনে নেই। তো এখানে প্রথমে দেওয়া আছে আমাদেরকে এখানে প্লেন, তো এখানে প্লেন টেক্সট। তো এখানে এই প্লেনের বিষয়টা এটা যদি সেট করা থাকে সেই ক্ষেত্রে আমাদের ইউআরএলটা কিরকম দেখাবে, এই যে দেখেন আমার এখানে যে এখানে মেইন ইউআরএল এর পরে এই যে এরকম যে পি দিয়ে মানে এখানে আপনার যে পেজ, আমাদের প্রত্যেকটা পেজের কিন্তু একটা আইডি থাকে। তো এই যে পেজের আইডিটা এভাবে চলে আসবে। তো আমাদের এখানে পোস্টের ক্ষেত্রে বা আমাদের পেজের ক্ষেত্রে যদি আমাদের এই প্লেন দেওয়া থাকে তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমাদের পেজের যে আইডিটা আছে বা পোস্টের আইডি আছে সেইটার এখানে এরকম দিয়ে আমাদের আইডি নাম্বারটা চলে আসবে। তারপরে দেওয়া আছে এখানে আমাদের ডে এন্ড নেম। তাহলে এখন আমাদের ধরেন যে বিভিন্ন আমাদের যে এই ব্লগ পোস্ট গুলা থাকে তার মধ্যে কিন্তু অনেক সময় এই যে এরকম দেখবেন যে আপনার মেইন ইউআরএল পরে এখান থেকে এই যে এরকম দেওয়া থাকে ডে নেম দেওয়া থাকে, তারপরে এখানে পোস্টের এটা দেওয়া থাকে যে পোস্টের যে আপনার যেটা দেওয়া থাকে নামটা সেটা থাকে, টাইটেলটা দেওয়া থাকে, টাইটেলটা আসে এখানে এই যে আপনার ডে এবং নেমের পরে। তো এখন ধরেন যে কিন্তু আমরা এই যে প্লেন যেটা আছে ডে নেম এগুলো আমরা ব্যবহার করব না। তারপরে মান্থ এর নেম, তারপরে যেখানে ধরুন মান্থ এর নাম দেওয়া থাকে এইভাবে এই যে এরকম দেখাচ্ছে দেওয়া থাকে, তারপরে এখন এই যে পোস্টের বা পেজের টাইটেল দেওয়া থাকে। বাস তারপর এখানে নিউমারিক, তো এখানে ধরেন যে কি থাকে এই যে মেইন ইউআরএল পর আর্কাইভ দিয়া তারপর একটা কি থাকে নাম্বার দেওয়া থাকে, নিউমারিকটা মানে নাম্বার দেওয়া থাকে। তো এরকম বিভিন্ন পোস্ট পেজের ক্ষেত্রে কিন্তু এগুলো ধরেন আমরা কোনোটাই আমরা ব্যবহার করব না। আমরা আমাদের এখান থেকে ধরেন এসইউ ফ্রেন্ডলি আমাদের এখানে ইউআরএল এর স্ট্রাকচারটা আমরা তৈরি করার জন্য আমরা কোনটা দেখাবো, এই যে এখানে যে পোস্ট নেম এটা আমরা সিলেক্ট করবো, যেটা আমরা এখানে সিলেক্ট করা আছে। তো এইটা দেখাবো। তো এখন এই যে এইটা দেখাবো, এটা এখানে আমরা কিন্তু আমাদের যে ব্লগ সাইট বা আমাদের কোনো সার্ভিস সাইট বা আমাদের ই কমার্স সাইট যে কোনো সাইট হোক না কেন আমরা কিন্তু কোনটা দেখাবো, এই যে পোস্ট নেম
আমরা এটা রাখবো। তো এইটা রাখলে এখানে ধরুন আমাদের এই যে কিরকম দেখায় যায়, এরকম যে পোস্ট নেম, এই দেখুন এটা রাখে এই যে দেখাচ্ছে। তো পোস্ট নেম এটা সিলেক্ট করলে এখানে এটা চলে আসে, তাহলে অবশ্যই আমরা এটা রাখবো। আমাদের যে কোনো টাইপের সাইট হোক না কেন, বলছি ব্লগ সার্ভিস বা ই কমার্স সাইট হোক না কেন। কিন্তু এখানে আমাদের এই যে ব্লগ সাইট বা সার্ভিস সাইটের ক্ষেত্রে শুধু আমরা এইটাই দেখাই দিব। কিন্তু এখান থেকে কিন্তু যদি আমাদের ই কমার্স সাইট হয়, কিন্তু এখন ই কমার্স সাইট হলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যে এখানে পোস্ট পেজ ছাড়াও কিন্তু আমাদের এই যে ক্যাটাগরি থাকে, তারপর আমাদের এখানে ওই প্রোডাক্ট থাকে, তার ট্যাগ থাকে, সেই বিষয়গুলোর জন্য আমাদের ই কমার্স সাইট বা হলে বা আমাদের এলএমএস সাইট হলে মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, তো ওইরকম কোনো সাইট হলে সেই ক্ষেত্রে আমাদের এই পোস্ট নেমের পরে আমাদের আরো কিছু এক্সট্রা অপশন দেখাতে হবে। কোনগুলা? যেমন এখানে পোস্ট নেমের পরে আমি নিচ দিকে আসবো, আসার পরে ধরুন এই যে অপশনালের মধ্যে এখানে আসলে আমাদের এই যে নিচে প্রোডাক্ট ক্যাটাগরি বেস, তো এখানে এই যে প্রোডাক্টের ক্যাটাগরি বেস, এই প্রোডাক্ট ক্যাটাগরি, তারপরে এই প্রোডাক্ট ট্যাগ বেজের জন্য প্রোডাক্ট ট্যাগ, তারপরে প্রোডাক্ট ব্র্যান্ড বেজের জন্য আমাদের ব্র্যান্ড। তো এই বিষয়গুলো কিন্তু আমরা সেট করে দেব। যদি আমাদের সাইটটা ই কমার্স সাইট হয় সেই ক্ষেত্রে যেহেতু আমাদের ই কমার্স সাইটে আমাদের ক্যাটাগরি থাকে প্রোডাক্টের, তারপরে প্রোডাক্টের ট্যাগ থাকে, প্রোডাক্টের আমাদের কি ব্র্যান্ড বেস থাকে, সেই ক্ষেত্রে আমরা এই যে বিষয়গুলো এখানে সেট করে এরকম আমরা বিষয় দেখাতে পারি, বা আমরা এখানে নিজের মতো করে লিখতে পারি। এখানে আপনারা নিজের মতো লিখতে পারেন, কিন্তু না লেখা ধরুন এই যে যেটা আছে এরকম রাখাটাই বেটার। বাস তারপরে ধরুন আমরা নিচ দিকে আসলে আমাদের এখান থেকে ধরেন এই যে এখানে প্রোডাক্ট পারমালিঙ্ক, আমাদের প্রোডাক্ট পারমালিঙ্কের ক্ষেত্রে আমাদের এখান থেকে ধরেন যে কি এই যে যখন আমাদের প্রোডাক্টের বিষয় থাকবে, উপরে এটাতে গেল প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের ট্যাগ আর ব্র্যান্ড, এই তিনটা বিষয়। কিন্তু আমাদের এই প্রোডাক্টের পারমালিঙ্কটা কিরকম থাকবে, এই যে এখানে কাস্টম বেস, এরপরে কিন্তু এই যে প্রোডাক্ট। এখন আমরা যখন এখান থেকে আমাদের ইয়া থেকে সাইট থেকে ধরেন আমরা কোনো প্রোডাক্ট আমরা ওপেন করি, ধরেন আমি দেখাচ্ছি, ধরেন আমি এখান থেকে গেলাম ওয়াচেস, আমার এই ক্যাটাগরিতে গেলাম। তো ওয়াচেসে এখানে ক্লিক করার পরে কিন্তু আমার এখানে এই ধরুন প্রোডাক্ট ক্যাটাগরি, তারপরে কিন্তু ওয়াচেস। তাহলে এই ওয়াচেস আমার এটা কি এই প্রোডাক্টের ক্যাটাগরি, এই প্রোডাক্টের ক্যাটাগরি, তারপর কি চলে আসছে ওয়াচেস। কিন্তু এখন যদি মনে করেন আমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করি, তখন আমি এই প্রোডাক্ট ওপেন করলাম। ওপেন করার পরে তখন এখানে কিন্তু এই যে মেন ইউআরএল এর পরে এই যে প্রোডাক্ট, তারপরে কিন্তু এই যে প্রোডাক্টের এই ধরনের যেটা চলে আসছে, এই যে এখান থেকে এটা টাইটেলটা প্রোডাক্টের, এই টাইটেলটা কিন্তু এই যে এখানে চলে আসছে। এটা দিয়ে এখানে ড্যাশ ড্যাশ দিয়ে কিন্তু কি করছে যে আপনার এটা ধরেন যে এসইউ ফ্রেন্ডলি ইউআরএল তৈরি করছে, এই যে এখানে প্রোডাক্টের এই যে টাইটেলটা দিয়ে। এখন তার আগে প্রোডাক্ট চলে আসছে, এটা কেন চলে আসছে, আমরা এই যে এখান থেকে যেটা দেওয়া আছে এখানে এই যে প্রোডাক্টের পারমালিঙ্কের এই যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট লেখাটা আছে, এই প্রোডাক্ট দিয়ে তারপর এখান থেকে আমাদের কি এই যে প্রোডাক্টের পরে এই যে প্রোডাক্টের পরে টাইটেল দিয়ে এটা চলে আসছে, এবং কিন্তু এর বিষয়টা কাজ করছে। কিন্তু এখন যদি মনে করেন আমরা এইটার পরিবর্তে আমরা যদি এই যে সব বেস উইথ ক্যাটাগরি যদি এইটা দেখা যায়, তাহলে কি হবে, তাহলে আমাদের এখানে এই প্রোডাক্টের যে পার্মানেন্টটা তৈরি হবে কি মেইন ইউআরএল এর পরে এই যে সব, যেহেতু সব বেস দেখা দিচ্ছি তাহলে সব আসবো, তারপরে প্রোডাক্ট ক্যাটাগরি লেখা আসবে, তারপর আমাদের এই প্রোডাক্টের এই যে লিঙ্কটা যেটা আছে এই যে এইটুকু এই যে এইটুকু আসবে, এই যে এইটুকু আসবে। তো এখন ধরেন আমি বিষয়টা দেখাচ্ছি, যেমন আমি এখানে এটা সিলেক্ট করলাম, করার পর আমি যদি সেভ চেঞ্জ দিই, বাস আমি সেভ চেঞ্জ দিলাম। সেভ চেঞ্জ দেওয়ার পরে এখন মনে করেন আমি এখানে যে সেভ চেঞ্জ করলাম, করার পর এটা সেভ করার সাথে সাথে এই যে এরকম চলে আসছে, দেখেন এখন কাস্টম বেস এই যে সব প্রোডাক্ট এই যে এরকম চলে আসছে। এখন আমি ধরুন আপনারা দেখাচ্ছি, এখান থেকে আমি একটু রিলোড দিই প্রথমে, ব্যাস রিলোড দিলের পরে এখন ধরেন আমার কিন্তু এই ধরেন সেম এই পোস্টই মানে সেম এই প্রোডাক্টটাই ধরেন যে এই উপরে ধরেন এই যে সব আমরা যেটা দেখাচ্ছি এই যে সব, তারপরে এই যে এখানে ধরেন যে কি শপের পরে এখানে ধরেন এই যে চলে আসছে কি ক্যাটাগরি, মোস্ট পপুলার ক্যাটাগরি, তারপর এখানে আমার এই যে প্রোডাক্টের টাইটেল চলে আসছে। আমি অন্য একটা প্রোডাক্টে যাই, আমি ওয়াচেস আবার গেলাম, এই প্রোডাক্ট ক্যাটাগরিতে গেলাম, যার পরে ধরেন আমি অন্য ধরেন কোন প্রোডাক্টটা ধরেন আমি এই প্রোডাক্টটা ক্লিক করে ওপেন করলাম, করার পরে এই প্রোডাক্টটা এই ধরেন এখান থেকে এখানে যে সব, তারপরে মোস্ট পপুলার টাইপের এই যে প্রোডাক্টের নেম, আমি অ্যাক্সেসরিজে যাই, অ্যাক্সেসরিজ থেকে আমি ধরেন এখান থেকে প্রোডাক্ট ওপেন করি, তাহলে এই ধরেন এটা কিন্তু আমাদের এই যে সব, সবের পরে অ্যাক্সেসরিজ ক্যাটাগরি, তারপরে এই যে আমাদের এখানে এই যে প্রোডাক্টের টাইটেলটা এই যে চলে আসছে, এখানে চলে আসলো, এইভাবে কিন্তু এখানে কাজ করে যায়। তাহলে সব প্রোডাক্টের ক্যাটাগরি, তারপর আমাদের এই যে প্রোডাক্ট টাইটেল, এখানে যদি এটা দেখায় আমাদের সব বেস দেখায়, তাহলে দেখুন মেইন ইউআরএল পরে সব আসবে, তারপর আমার এখানে প্রোডাক্টের টাইটেল সেম প্রোডাক্টটা মানে কি স্যাম্পল প্রোডাক্ট মানে কি এই প্রোডাক্টের টাইটেল যেটা থাকে, যে প্রোডাক্টের টাইটেল যেটা থাকে এটা চলে আসে এটা। আর যদি আমরা এখানে ডিফল্ট দেখাই দেই, যে ডিফল্ট দেখাই দিলাম, ডিফল্ট দেখা আমরা সেভ করি, তাহলে ডিফল্ট যেটা থাকে এটা চলে আসবে আবার, বাস ডিফল্ট দেখা আমরা নিচ দিকে আসি, বাস এখন ধরুন আমাদের ডিফল্ট দেখা দিলে এই যে কাস্টম বেস প্রোডাক্টের পর এরকম থাকে এটা চলে আসছে। এখন আমরা ডিফল্ট দেওয়ার পর এখানে যদি আমরা একটু রিলোড দিই, তাহলে দেখুন আবার চেঞ্জ হয়ে গেছে। বাস এখন এখান থেকে আমরা যদি আসি, আমরা এক্সেসরিজে গেলাম, বাস যাওয়ার পর এখন আমরা যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি, বাস ক্লিক করে দেখুন প্রোডাক্টের পরে আমাদের এই যে প্রোডাক্টের যে টাইটেল আছে এই যে এটা চলে আসছে ড্যাশ ড্যাশ দিয়ে, এইভাবে আমাদের ইউআরএলটা চলে আসছে। এই হচ্ছে আমাদের এখানে ই কমার্সের আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে ইউআরএলটা কিরকম হবে সেটা কিন্তু আমাদের এই যে এখানে প্রোডাক্ট পারমালিঙ্কের মধ্যে আমরা এখানে এসে
এই যে ডিফল্ট যেটা সেট করে দিলে এটা আসবে, যেটা অলরেডি এখান থেকে আমরা দেখতেছি। তারপরে এগুলো চেঞ্জ করলে কি সেটা তো আমরা দেখলাম। এটা হচ্ছে প্রোডাক্টের পার্মানেন্টের ক্ষেত্রে ডিফল্ট এটা থাকে, আমি এটা রেখে দেবো। অন্যগুলো আপনার প্রয়োজন করে রাখতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো যেটা ডিফল্ট থাকে এটা রাখা আমাদের বেটার। বাস তারপর এখানে তো এই যে এখানে যেটা অপশনালের মধ্যে এখানে যে ক্যাটাগরি আমাদের ই কমার্স সাইট বা আমরা বলছি এলএমএস সাইটের ক্ষেত্রে এই প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের এখানে যে ট্যাগ বেস, তারপরে ব্র্যান্ড বেস, এগুলো কিন্তু এখানে ডিফল্ট এইভাবে সেট করা আছে, আপনারা চাইলে চেঞ্জও করতে পারেন। কিন্তু এই যে এখানে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্টের ট্যাগ বেস, এগুলো ধরেন এখানে আমরা যদি আসি, আবার আসার পরে ধরুন আমরা এখান থেকে এই যে আমরা ওয়াচেসে ক্লিক করলাম, তাহলে এইটা আমার এখানে আমার কি আছে, এটা ক্যাটাগরি ওয়াচেস, তারপর অ্যাক্সেসরিজ, তাহলে এই পেজের ক্যাটাগরি গুলো এই যে এখানে ক্যাটাগরি দেওয়া আছে। এখন যদি মনে করেন ক্যামেরায় যাই, ক্যামেরাটা আমার একটা ক্যাটাগরি, তাহলে এই যে প্রোডাক্ট ক্যাটাগরি পরে ক্যামেরা, তাহলে আমার এখানে আসার পরে এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, এই প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরি আছে, এখানে ধরুন ক্যামেরা আছে। আবার যদি এখানে আমি হেডফোনে যাই, তাহলে এখন প্রোডাক্ট ক্যাটাগরি কি হেডফোন, এখন হেডফোন, তারপরে এখন আমি হেডফোনে যাই, এই যে প্রোডাক্টে ক্লিক করলাম, এখন এই দেন প্রোডাক্টের নামের পরে এই প্রোডাক্টের এই যে টাইটেলটা এখানে চলে আসছে, এসইও ফ্রেন্ডলি কিন্তু ইউআরএল প্রোডাক্টের। আর আমরা এখান থেকে আবার অ্যাক্সেসরিজে গেলাম, তাহলে অ্যাক্সেসরিজের এই যে ক্যাটাগরি থেকে এখানে ধরুন প্রোডাক্ট ক্যাটাগরি, তারপর অ্যাক্সেসরিজ চলে আসছে, তার ভিতরে ক্লিক করে আমরা প্রোডাক্টের ইউআরএল ঢুকতে পারি। এইভাবে কিন্তু বিষয়গুলো কাজ করে। তারপর যদি আমি এখন এই যে ট্যাগের বিষয়টা যাই, ট্যাগের বিষয়টা দেখাই, যেমন এই যে আছে প্রোডাক্ট ট্যাগ বেস, ট্যাগ প্রোডাক্ট ট্যাগটা কোনটা, আমরা যদি এখানে আসি, আসার পরে ধরুন আমাদের এই যে এখানে যে আমরা সাইট ম্যাপ আছে, আমাদের সাইট ম্যাপ করা আছে, আমাদের এইচটিএমএল সাইট ম্যাপ করা আছে কাস্টমারের জন্য। তো এখান থেকে ধরুন আমি এই যে পেজের মধ্যে যদি মাউস পয়েন্টার নিয়ে দেখবেন, এখানে কিন্তু আমার পেজের যেই পেজে যাই সেই পেজটা কিন্তু এই যে এখান থেকে দেখায়, নিচে দেখায়, এখানে এই দেখায়। সেম ভাবে আমি পোস্টার ক্যাটাগরিতে যাই, এই যে পোস্টার ক্যাটাগরিতে নাকি দেখাচ্ছে, এখানে এসে এগুলো প্রোডাক্টের বিষয়গুলো, এই যে প্রোডাক্টের লিঙ্ক দিতে দেখায়, যেই প্রোডাক্টের এতে নিচে দেখায়। আমি যদি এই যে প্রোডাক্ট ক্যাটাগরিতে গেলে প্রোডাক্টের ক্যাটাগরি যাইতেছি, ক্যাটাগরি দেখায়। আমি যদি এই যে প্রোডাক্টের ট্যাগে যাই, ধরেন আমি যে প্রোডাক্টের ট্যাগ, আমি যদি ট্যাগে ক্লিক করি, যে কোনো ট্যাগে ক্লিক করলাম, এই যে ধরেন প্রোডাক্ট ট্যাগ, তারপরে এই মিউজিক ট্যাগ, তাহলে আমার এখানে এই যে যেটা দেওয়া আছে প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্ট ট্যাগ বেস প্রোডাক্ট ট্যাগ, তারপর আমাদের প্রোডাক্ট ট্যাগ, এই যে প্রোডাক্ট ট্যাগ, তারপরে মিউজিক নামে ট্যাগটা এটা দিচ্ছে। আর এই ট্যাগের মধ্যে যে পোস্টগুলো আছে, মানে যে প্রোডাক্টগুলো সেগুলো দেখাচ্ছে। তাহলে এই প্রোডাক্ট ট্যাগ, তারপরে যে মিউজিক নামে যে ট্যাগ আছে, এর ভিতরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা দেখতে পেতেছি। তাই এইটা হচ্ছে আমাদের এখানে প্রোডাক্ট ট্যাগের বিষয়টা। ট্যাগ থেকে আমরা এইভাবে প্রোডাক্টগুলো দেখতে পারি। তারপর সেম ভাবে ব্র্যান্ডের বিষয়গুলো আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের ই কমার্স সাইটের বিষয় থেকে দেখালাম। সেম ভাবে আপনার এলএমএস কোনো সাইট হলে সেই ক্ষেত্রে আপনার এই যে ক্যাটাগরি, তারপর আপনার এই যে ট্যাগ বেস, তারপরে এই যে প্রোডাক্ট, এই বিষয়গুলো দেখতে পারেন। এছাড়া ধরুন আমরা তো এই যে পোস্ট নেম, যেটা তো অলরেডি আমরা দেখলাম, এগুলো আপনারা চেঞ্জ করে দেখবেন, চেঞ্জ করে বুঝতে পারবেন। কিন্তু আমরা বলছি কি যে এখানে পোস্ট নেম আমরা এটা রাখবো আমাদের এসইও ফ্রেন্ডলি, আমাদের পোস্ট বা পেজের ইউআরএল এর জন্য, সেটা আমাদের যে কোনো সাইট হোক না কেন, সেটা আমাদের ই কমার্স সাইট হোক বা আমাদের এলএমএস সাইট হোক বা আমাদের ব্লগ সাইট হোক বা এখানে সার্ভিস সাইট হোক, যে কোনো সাইটের ক্ষেত্রে আমরা পোস্ট নেম রাখবো। কিন্তু আমরা বলছি কি পোস্ট নেম ছাড়াও আরো এক্সট্রা যে বিষয়গুলো আছে, যেমন প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ট্যাগ বেস, এই প্রোডাক্ট ব্র্যান্ড বেস, তারপরে প্রোডাক্টের পারমালিঙ্ক, তো এই বিষয়গুলো আমরা আমাদের ই কমার্স সাইট পাশাপাশি আমার এলএমএস সাইটের জন্য আমরা অবশ্যই এই এক্সট্রা বিষয়গুলো এখানে আমাদের সেট করতে হবে। মানে আমাদের এই ই কমার্স সাইটের ক্ষেত্রে বা এলএমএস সাইটের ক্ষেত্রে, এলএমএস সাইটের ক্ষেত্রে। কিন্তু নর্মালি বলছি ব্লগ বা সার্ভিস সাইট বা অন্য কোনো সাইট হলে আমাদের শুধু পোস্ট পেজ দেখাই দেবো, নিচের বিষয়গুলো আমাদের না দেখালে চলবে। যদি আপনার কোনো দেখা গেছে আপনার ওই কোনো আপনার ব্লগ বা সার্ভিস সাইটের ক্ষেত্রে আপনার কোনো ক্যাটাগরি বিষয় থাকে, যদি থাকে তাহলে আপনার ক্যাটাগরি দেখাই দিবেন, মানে ট্যাগ থাকলে দেখাই দিবেন। আদারওয়াইজ এগুলো ধরুন আমাদের তেমন প্রয়োজন পড়ে না, ওই ধরনের সাইটের ক্ষেত্রে শুধু আমরা পোস্ট নাম দেখাই দিলে হয়। কিন্তু বস ই কমার্স বা এলএমএস সাইটের ক্ষেত্রে আমাদের এই ক্যাটাগরি বিষয়গুলো পাশাপাশি এই প্রোডাক্টের বিষয়গুলো আমাদের সেট করে দিতে হবে। বাইরেবল থাকে আমরা বিষয়গুলো আমাদের নিজের মতো করে কাস্টমাইজ করে দিতে পারি। বাস এগুলো হচ্ছে আমাদের এখানকার যে এই বিষয়গুলো। তাহলে কিন্তু আমরা এখান থেকে যে এই বিষয়টা জানলাম যে আমাদের এখানে এই যে ইউআরএল স্ট্রাকচারের বিষয়টা কি আমাদের এখান থেকে। বাস তাহলে আমরা আমাদের এই আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে আমাদের এখান থেকে যে আমাদের যে ওয়েবসাইট থাকবে তার ভিতরে আমাদের যে এখানে বিভিন্ন পেজ থাকবে, পোস্টগুলো থাকবে। তো এখান থেকে তারপরে আমাদের ই কমার্স সাইট বা এলএমএস সাইট হলে যে এখানে যে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের ক্যাটাগরি থাকবে, ট্যাগ থাকবে। তো এগুলোর জন্য আমাদের যে ইউআরএল স্ট্রাকচারটা কিরকম হবে, তো এখান থেকে সেই ইউআরএল এর প্রিফিক্স যে আমরা কিভাবে সেট আপ করতে পারি, তো এটার যে টোটাল এর বিষয়গুলো কি, তারপরে ইউআরএল স্ট্রাকচারের মধ্যে এটা কিভাবে রাখতে হবে, সেটা রাখার সুবিধা কি, তাই সেটার রাখার বৈশিষ্ট্য কি, পাশাপাশি অন্যান্য বিষয়গুলো কি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে আমি কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 13 হোয়াট ইজ ইউআরএল স্ট্রাকচার ইন এসইও, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।